কেরালার ছোট গ্রামে পাশাপাশি থাকতো স্যাম আর সোফিয়া। বন্ধুত্ব, তারপরে প্রেম এবং তারপরে তাদের বিবাহ হয় এবং তাদের জীবনে আসে একটি ছোট্ট সন্তান। হঠাৎই তাদের জীবন বদলে গেল তৃতীয় ব্যক্তির আবির্ভাবে। কি ঘটেছিল? নমস্কার, আমি সৌমা আর আপনারা দেখছেন ক্রাইম ক্রনিকলস। কেরালার ছোট গ্রাম থেকে বেরিয়ে আসে স্যাম আর সোফিয়া এপেং শহরে, মেলবোর্ন সিবিডি থেকে 18 কিলোমিটার দূরে। তাদের ছোট্ট সংসারটা তারা সাজিয়েছিলেন। কিন্তু 14 অক্টোবর 2015 সালের সকালে সোফিয়ার জীবনটা তছনছ হয়ে যায়। সে আবিষ্কার করে তার বর অর্থাৎ স্যামের মুখ থেকে ফ্যানার মতো কি বেরোচ্ছে এবং গা হাত পা একদম ঠান্ডা। মনে হচ্ছিল তার শরীরে যেন প্রাণ নেই। স্বাভাবিকভাবেই সোফিয়া ভয় পেয়ে যান এবং ঘুমিয়ে থাকা 6 বছরের বাচ্চাটিকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। আর সঙ্গে সঙ্গে নিজের প্রতিবেশী বন্ধু এবং দিদিকে ফোন করে ঘটনাটি জানান। সোফিয়ার দিদি সোনিয়া মেলবোর্ন হাসপাতালে নার্সের চাকরি করতেন। সোনিয়ার পরামর্শ অনুযায়ী সোফিয়া এমার্জেন্সি সার্ভিসে ফোন করেন। অপারেটর প্যারামেডিক্স আসা পর্যন্ত স্যামকে সিপিআর এবং কম্প্রেশন দিতে বলেন, কিন্তু স্যামের শারীরিক অবস্থার কারণে সিপিআর দেওয়া সম্ভব হচ্ছিল না। 13 মিনিট পর প্যারামেডিক্স এসে পৌঁছয় না। তারা স্যামকে বাঁচানোর হাজারো চেষ্টা করে, কিন্তু স্যাম মারা যায়। প্রিলিমিনারি অ্যানালিসিস থেকে বোঝা যায় রাতে ঘুমের মধ্যে স্যামের হার্ট অ্যাটাক হয়েছিল। এক রাতের মধ্যে সোফিয়া আর তার ছেলের জীবন পুরোপুরি বদলে যায়। স্যামের বয়স ছিল মাত্র 33 বছর। এই বয়সে হার্ট অ্যাটাক হওয়া এখন আর এতটা বিরল নয়। তাই পুলিশের কোনো সন্দেহ হয় না। বাড়িতে ফোর্সড এন্ট্রিরও কোনো প্রমাণ না থাকায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমকে খবরও দেওয়া হয় না। কেরালায় স্যামের বাবা মাকে ফোন করে সোফিয়া কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলেন। বাবা মার কাছে সন্তানের মৃত্যুর চেয়ে বড় শোক আর কিছুই হতে পারে না। কেরালা থেকে 1000 মাইল দূরে থাকা সোফিয়ার সাহসও ক্রমশ শেষ হয়ে আসছিল। মেলবোর্ন পুলিশ এবং মেডিকেল টিমের সহায়তায় 16 অক্টোবর সোফিয়া তার ছেলের সঙ্গে স্যামের মৃতদেহ নিয়ে কেরালায় আসে। স্যাম নিজের পরিবারের থেকে দূরে থাকলেও সব সময় তাদের খোঁজখবর রাখতেন। প্রতি বছর স্যাম আর সোফিয়া একবার অন্তত কেরালা আসতেন। এমনকি ঘটনার 4 দিন আগেই স্যাম আর সোফিয়া ছেলেকে নিয়ে 2 সপ্তাহের জন্য বাড়ি এসেছিলেন। তখন স্যামের বাবার মা ভাবতেও পারেনি যে তারা শেষবারের মতো ছেলেকে জীবিত দেখছেন। সোফিয়াও কথা বলার মতো অবস্থাতে ছিলেন না। কখনো স্যামের কফিন জড়িয়ে কাঁদছিলেন, কখনো একেবারে চুপ করে যাচ্ছিলেন। কিন্তু এত কিছুর মধ্যেও স্যামের বাবার মন খচখচ করছিল। স্যাম প্রতি বছর যখন কেরালা আসতেন সবাইকে মাতিয়ে রাখতেন, কিন্তু সেই বছর বাড়ি আসা ইস্তক স্যাম চুপচাপই থাকতেন। অস্ট্রেলিয়া ফেরত যাওয়ার সময় তিনি তার বাবা এবং কিছু আত্মীয় স্বজনকে বলেছিলেন যে পরের বার তিনি যখন কেরালায় আসবেন তখন সম্ভবত কফিনে শুয়ে আসবেন। এর মানে স্যাম কি আগে থেকেই মৃত্যুর ইঙ্গিত পেয়েছিলেন, নাকি স্রেফ তার মনের ভুল ছিল? স্যামের মৃত্যুর 10 দিন পর 24 অক্টোবর সোফিয়া তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া ফেরত চলে আসেন। কিন্তু কিভাবে তিনি একা একা ছেলেকে নিয়ে
এত দূরে থাকবেন সেই চিন্তায় তার রাতের ঘুম উড়ে যায়। স্যামের বাবা মা আরো অসহায় হয়ে পড়েন, কিন্তু সোফিয়া তাদের প্রতি নিজের দায়িত্ব কখনো অস্বীকার করেননি। হাজার ব্যস্ততার মাঝেও প্রতি শনিবার সুদূর মেলবর্ন থেকে ফোন করে তাদের খোঁজ খবর নিতেন। তারাও সারা সপ্তাহ মুখিয়ে থাকতেন নাতির সঙ্গে কথা বলার জন্যে। কিন্তু তারপরে এমন এক ঘটনা ঘটে যা তাদের জীবনের চিত্রনাট্য একেবারে বদলে দেয়। স্যামের মৃত্যুর 9 মাস পর 2016 সালের জুলাই মাসের এক শনিবার স্যামের বাবা মা সোফিয়ার ফোনের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু সোফিয়ার ফোন আসে না। পরের শনিবারও ফোন আসে না। অস্থির হয়ে তারা সোনিয়াকে ফোন করেন। সোনিয়া জানায় সোফিয়া জেলে। স্যামের খুনের অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। স্যামের বাবা মা স্তম্ভিত হয়ে যান। স্যামের মৃত্যু তো হার্ট অ্যাটাকেই হয়েছিল, তাহলে সোফিয়ার হাত কিভাবে থাকতে পারে? আর যদি থেকেই থাকে তাহলে এতদিন পর তা কিভাবে প্রমাণ হতে পারে? স্যামের বাবা মার মনে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল। সত্যি কি সোফিয়া স্যামকে খুন করেছে, নাকি কেউ তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছে? এর উত্তর লুকিয়ে আছে স্যামের অটোপসি রিপোর্টে, যেখানে কজ অফ ডেথে লেখা ছিল সায়ানাইড পয়জনিং, হার্ট অ্যাটাক নয়। তার শরীরে ক্লোনাজেপামের ট্রেসও পাওয়া গেছিল। এই ওষুধ সাধারণত প্যানিক ডিসঅর্ডারে প্রেসক্রাইব করা হয়, আবার স্লিপিং পিল হিসেবেও ব্যবহৃত হতে পারে। স্যামের ব্লাড স্ট্রিমে এই দুই পদার্থের উপস্থিতি পুলিশের মনে স্বভাবতই প্রশ্ন জাগায়। স্যামের মৃত্যু কি তাহলে প্রিপ্ল্যান্ড মার্ডার? সন্দেহের তালিকায় প্রথমেই উঠে আসে সোফিয়ার নাম, কিন্তু পুলিশ সাথে সাথে তাকে গ্রেফতার করে না, তার উপর নজর রাখা শুরু করে। সোফিয়ার কল রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন সব মনিটর করতে থাকে। প্রথম দিকে কিছু অস্বাভাবিক চোখে না পড়লেও স্যামের মৃত্যুর 5 মাস পর সোফিয়ার আচরণে পরিবর্তন দেখতে পান পুলিশ। সোফিয়া স্যামের গাড়ি হঠাৎই অন্য একজনের নামে ট্রান্সফার করে দেন। এরপর সোফিয়া ওই ব্যক্তির সঙ্গে ব্যাংকে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। পুলিশ নোটিস করেন সোফিয়া প্রায়ই এই ব্যক্তির সঙ্গে দেখা করছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা স্পষ্ট বুঝতে পারেন সোফিয়া আর ওই ব্যক্তি শুধু বন্ধু নন, তাদের মধ্যে অন্য সম্পর্ক রয়েছে। ব্যক্তির নাম জানা যায় অরুণ কমলাসনন। পুলিশ তার সঙ্গে সোফিয়ার 100 ঘন্টার মতো কল রেকর্ড খুঁজে বার করে। কিন্তু অরুণ কি? স্যামের মৃত্যুর সাথে সে কিভাবে জড়িত? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে যেতে হবে, যখন স্যাম আর সোফিয়ার প্রথম পরিচয় হয়েছিল। কেরালার ছোট্ট গ্রাম কারাভালুর স্যামের জন্মস্থান। ছোট থেকেই স্যাম খুব ভালো গান গাইতেন। স্থানীয় চার্চের কয়ারে মেম্বারও ছিলেন। সেই চার্চের সোফিয়ার সঙ্গে প্রথমবার পরিচয় হয় স্যামের। দুজনের বাড়ি পাশাপাশি হওয়ায় সহজেই তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। 2003 সালে স্যাম MBA করার জন্য তামিলনাড়ু যান, আর সোফিয়া মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হন। এই সময় সোফিয়ার পরিচয় হয় ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অরুণ কমলাসননের সাথে। একই কলেজে বলে তাদের মধ্যে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়, আর অজান্তেই তারা জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে। স্যাম অবশ্য এসব কিছুই জানতে পারেননি। সোফিয়া এক সময় স্যাম ও অরুণ দুজনেরই সাথে সম্পর্কে ছিলেন।
2005-এ সোফিয়ার পোস্ট গ্রাজুয়েশন স্যামের MBA শেষ হয়। তারা নিজেদের গ্রামে ফিরে আসেন। 2008-এ তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। স্যামের বাবা অল্প আপত্তি থাকলেও তিনি পরে মেনে নেন। সোফিয়া আসলে ভয় দেখিয়েছিলেন যে স্যামের সঙ্গে বিয়ে না হলে তিনি আত্মহত্যা করবেন। স্যামের বাবা তখনও ভাবতে পারেননি যে মেয়ে তার ছেলেকে বিয়ে করার জন্যে নিজের জীবন দিতে পারে, সে 7 বছর পর তার ছেলের খুনে অভিযুক্ত হবে। 2008-এ স্যাম ও সোফিয়া বিয়ে করেন। 1 বছর পর পুত্র সন্তানের জন্ম দেন সোফিয়া। সোফিয়া ব্যাঙ্গালোরে একটি ফার্মে কাজ করা শুরু করেন, আর স্যামও ওমানের লুলু এক্সচেঞ্জে চাকরি পেয়ে পাড়ি দিলেন দেশের বাইরে। আর এরপরই নতুন অধ্যায় শুরু হয় তাদের জীবনে। 2011 সালে হঠাৎই সোফিয়া অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেন তার দিদি সোনিয়ার কাছাকাছি থাকবেন বলে। স্যামের এতে আপত্তি থাকলেও পরে তিনিও রাজি হয়ে যান। 2012 সালে সোফিয়া ছেলেকে নিয়ে মেলবর্নে চলে যান। স্যামের কাছে আর কোনো উপায় ছিল না, পরিবারের সঙ্গে থাকবেন বলে 2012 সালে তিনিও অস্ট্রেলিয়া চলে আসেন। কিন্তু স্যাম জানতেন না যে সোফিয়া এতে মোটেও খুশি হননি, আর তার কারণ ছিল অরুণ কমলাসন, যার সঙ্গে 10 বছর আগে 2003-এ সোফিয়ার আলাপ হয়েছিল। আর এখান থেকেই একে একে ঘটনার পরত খুলতে শুরু করে। অস্ট্রেলিয়ান পুলিশের একজন সদস্য অন্য পরিচয়ের আড়ালে অরুণের সঙ্গে যেচে আলাপ করেন, তার সঙ্গে বন্ধুত্ব পাতান এবং বেশ কয়েক মাস নিয়মিত মেলামেশা করেন। তারপর একদিন কথা বলার ছলে অরুণের মুখ থেকে পুরো ব্যাপারটা জেনে নেন এবং চুপিসারে রেকর্ড করেন নেন এভিডেন্স হিসেবে। অরুণের কথা অনুযায়ী 2009 সালে সোফিয়ার সঙ্গে ফেসবুক মারফত আবার তার যোগাযোগ হয়। পুরনো সম্পর্ক আবার নতুন করে জেগে ওঠে। সকলের চোখে ফাঁকি দিয়ে তারা আবার মেলামেশা শুরু করেন। তাদের সম্পর্ক ক্রমশ গভীর হতে থাকে, এতটা যে স্যামের উপস্থিতি সোফিয়ার সহ্য করতে পারত না। তিনি ভেবেছিলেন অস্ট্রেলিয়া চলে এলে স্যামের সঙ্গে ঘন ঘন দেখা করতে হবে না, কিন্তু স্যাম যে নিজের চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া চলে আসবেন তা সোফিয়া ভাবতেও পারেনি। ততদিনে অরুণকে কাছে পাওয়ার জন্যে সোফিয়া একেবারে মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি অরুণকেও 2013 সালে অস্ট্রেলিয়া ডেকে নেন, আর তাদের অ্যাফেয়ার আগের মতোই চলতে থাকে। 12 আগস্ট 2016, 10 মাস ধৈর্য ধরার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ সোফিয়া আর অরুণের কল রেকর্ডস, চ্যাটের স্ক্রিনশটস, সার্ভেলেন্স এভিডেন্স এবং অরুণের স্বীকারোক্তির ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করেন। অরুণ আর সোফিয়ার বাড়ি থেকে তারা বরামদ করেন দুজনের ডায়েরি, যেখান থেকে পাওয়া যায় আরো অনেক তথ্য। ডায়েরি থেকেই পুলিশ জানতে পারেন 13 জুলাই 2013 সালে অরুণ অস্ট্রেলিয়া এসেছিলেন। অরুণ লিখেছিলেন, আজ 7 মাস পর আবার প্রেমিকার সঙ্গে দেখা হলো। অরুণ আর সোফিয়ার সম্পর্কের কথা স্যাম কিছুদিন পর জানতে পারে। তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন, কিন্তু সোফিয়া কেঁদে কেটে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি সোফিয়াকে আরেকটি সুযোগ দিতে রাজি হয়ে যান। তখন অবশ্য তিনি ভাবতেও পারেননি সোফিয়ার চোখের জল স্রেফ নাটক। এমনকি সোফিয়ার প্ররোচনায় অরুণ মুখোশ পরে স্যামের ওপর হামলাও করেন।
স্যাম অরুণকে চিনতে পারলেও সোফিয়ার সম্মান আর নিজের সন্তানের কথা ভেবেই হয়তো পুলিশকে সে কথা জানাননি। স্যাম গুরুতর আহত হয়েছিলেন, আর তখন থেকেই হয়তো তার মনে নিজের প্রাণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তাই হয়তো কেরালায় বাবাকে বলেছিলেন, নেক্সট টাইম আই উইল বি কামিং হিয়ার ইন কফিন। অরুণ আর সোফিয়া একেবারে বেপরোয়া হয়ে উঠেছিলেন। স্যামকে সোফিয়া আর সহ্য করতে পারছিলেন না। ইন্ডিয়া থেকে ফেরার পর অরুণ আর সোফিয়া স্যামকে হত্যা করার প্ল্যান করেন। 14ই অক্টোবর সোফিয়া চুপি চুপি অরুণকে বাড়িতে ডেকে নেন। তারপর অ্যাভোক্যাডো মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়ে স্যামকে খেতে দেন। যখন সোফিয়া বুঝতে পারেন স্যামের ঘুম সহজে ভাঙবে না, তিনি অরুণকে লুকোনো জায়গা থেকে বার করে আনেন। অরুণ তার সঙ্গে সায়ানাইড নিয়ে এসেছিলেন। অরেঞ্জ জুসের সঙ্গে এই সায়ানাইড মিশিয়ে তারা স্যামকে অচেতন অবস্থায় আস্তে আস্তে খাওয়াতে থাকেন। সায়ানাইড মেশানো জুস স্যামের ফুড পাইপের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। পুলিশ এই সমস্ত তথ্য আদালতে পেশ করেন। 29শে জানুয়ারি 2018 সালে সোফিয়া আর অরুণের ট্রায়াল শুরু হয়। প্রথমে নিজের অপরাধ কেউই স্বীকার করেনি, কিন্তু তারপর শুরু হয় অরুণের নতুন গল্প। সে বলে এই পুরো প্ল্যানের রচনা তিনি একা করেছিলেন। তিনি সবার অলক্ষ্যে সোফিয়ার বাড়িতে ঢুকেছিলেন এবং সবাই ঘুমিয়ে পড়ার পর স্যামকে সায়ানাইড মেশানো জুস খাইয়েছিলেন। সোফিয়া এর বিন্দু বিসর্গ কিছুই জানতেন না, তবে উনি নিশ্চিত যে সোফিয়া জানলেও তার সঙ্গ দিতেন। একদিকে অরুণ যখন সোফিয়াকে বাঁচাবার চেষ্টা করছিলেন, সোফিয়া পুরো পাল্টি খান। তিনি বলেন যে তিনি কোনোভাবেই স্যামের মৃত্যুর সঙ্গে যুক্ত নন। উনি কোর্টে দাঁড়িয়ে প্রচন্ড কান্নাকাটি করেন, কিন্তু ওনার এই মিথ্যে কান্না কোনো কাজেই আসে না। ট্রায়াল চলাকালীন এও জানা যায় যে অরুণ নিজেও বিবাহিত এবং তারও একটি সন্তান আছে। তারাও অরুণের কীর্তিকলাপ সম্পর্কে একেবারেই আঁচ করতে পারেননি। সমস্ত প্রমাণ সাক্ষ্যর ভিত্তিতে কোর্ট ডিফেন্স লয়ারের সমস্ত দলিল নাকচ করে দেয়। প্রফেসর বার্গ, যিনি স্যামের পোস্টমর্টম করেছিলেন, এবং ওয়েস্ট মিড হসপিটালের টক্সিকোলজি এক্সপার্ট ডক্টর গুঞ্জা দুজনেই সাক্ষ্য দেন যে স্যামের মৃত্যু সায়ানাইড পয়জনিং এর কারণেই হয়েছিল এবং অচেতন অবস্থায় কিভাবে সায়ানাইড ব্লাড স্ট্রিমে পৌঁছানো সম্ভব। এরপর স্যামের মৃত্যুর জন্য যে অরুণ আর সোফিয়াই দায়ী তা নিয়ে আর কোনো সন্দেহ ছিল না। সোফিয়াকে 22 এবং অরুণকে প্রথমে 27, পরে 24 বছরের জন্য সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভিক্টোরিয়া কোর্ট। আর স্যাম আর সোফিয়ার ছেলে, যার তখন বয়স হয়েছিল 9 বছর, তার কাস্টাডি দেওয়া হয় সোনিয়াকে। কেরালায় স্যামের বাবা মা অবশ্য এই রায়তে খুব একটা খুশি হতে পারেনি। তারা এখনো তাদের নাতির কাস্টাডির জন্য লড়াই করে চলেছেন। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কোনো নাবালককে অপরাধের পুরো ঘটনা বলার নিয়ম নেই, কিন্তু 2025-এ দাঁড়িয়ে এখন স্যামের ছেলের বয়স 17 বছর। ভালো মন্দ বোঝার বয়স তার হয়েছে। দাদু দিদার সঙ্গে ভিডিও কলে তার নিয়মিত যোগাযোগ থাকলেও সে এখনো অস্ট্রেলিয়াতেই আছে। স্যামের বাবা ভারত সরকারকে অ্যাপিল করেছিলেন, কিন্তু এখনো তারা কোনো সদুত্তর পাননি। এই কেস
স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করে। সোফিয়ার নিখুঁত অভিনয়কে কিন্তু বাহবা জানাতেই হয়। যে সোফিয়া একসময় স্যামকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল, সেই সোফিয়াই আবার তাকে পৃথিবী থেকে সরাতে মরিয়া হয়ে উঠেছিল। একটি প্রেমের সম্পর্কে এমন পরিণতি কি হতে পারে? এই ভাবনা নিয়ে শেষ করছি আজকের এপিসোড। আবার ফিরব নতুন এপিসোড নিয়ে।